অন এভারেজ মান্থলি সোশ্যাল মিডিয়া থেকে আর্ন হয় কত? 2 মাসে 2 লাখ টাকার মতো আসে। প্রথম ইনকাম ছিল এটা। সো পুরোটাই তো ঘুরে যাওয়ার কথা রাতারাতি, রাইট? হ্যাঁ। এবং এই লাখ টাকাতে থাকেনি নিশ্চয়ই, কারণ হ্যাঁ। এটা জাস্ট স্টার্টিং ছিল। আমাদের দর্শক যারা দেখছেন তারা আজকে অনেক বেশি ইন্সপায়ার হবেন আপনার এই গল্পগুলো শুনে। গল্পটা ওরকম রাখার চেষ্টা করি যেন সব রকমের মানুষ ওটা আর কি দেখতে পারে। আপনি ইউটিউবে ভিডিও দিয়েছেন মাত্র 40 থেকে 45টার মতো, এবং প্রত্যেকটা ভিডিওর আমি ভিউজ দেখলাম 10 মিলিয়ন ক্রস, এবং আপনার প্রায় 1.71 মিলিয়ন সাবস্ক্রাইবার। আমি শুরুতে আর কি এটা করি, মানে স্ক্রিপ্টটা সাজাই, তারপর ওই স্ক্রিপ্ট দেখে দেখে আর কি কার্টুনটা আর্ট করি। বেশিরভাগ লোকজনকে দেখি যে ওরা শুরুর দিকে অ্যানিমেশনে এত বেশি কি বলে এফোর্ট দেয়, অ্যানিমেশন পুরোপুরি চকচকা কিন্তু গল্পের মধ্যে কিছু নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন শামিমা শ্রাবণী, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। সবার আগে চলুন তাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ঈদ মুবারক এবং স্বাগত জানাচ্ছি আমাদের দ্য আরজি কিবরিয়া শোতে। থ্যাংক ইউ। আপনি অনেক কম কথা বলেন, আমি আপনার বেশ কিছু ইন্টারভিউ দেখেছি, কিন্তু আজকে প্রচুর কথা বলতে হবে এবং আমি বিস্তারিত জানার চেষ্টা করব। আপনার এই চ্যানেলটা নিয়ে আমি একটু আগে দেখছিলাম, মাত্র কয়েকটা ভিডিওস, খুব বেশি না, 48টার মতো বোধ হয়, তার মধ্যে শর্টস আছে, আপনি বলছিলেন যে আরও বেশ কিছু। তার মধ্যে এটার আমি দেখলাম সাবস্ক্রাইবার প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। কেন এত পপুলার? হয়তো জিনিসটা অনেক বেশি সহজ বোঝার জন্য, আচ্ছা। আর খুব বেশি এটার মধ্যে ইংলিশ থাকে না, যার কারণে আর কি যে কোনো লেভেলের মানুষ এটা দেখতে পারে আর কি, আর সেটা দেখে আর কি বুঝে আর আর কি মজাটা পুরোটা পায়, এই কারণে হয়তো ভিউ এত বেশি। সো আপনি আপনার লাইফস্টাইলে যা আছে এটারই রিফ্লেক্ট করেছেন আপনার চ্যানেলে অলমোস্ট? কিছুটা কাল্পনিক, কিছুটা আর কি নিজে থেকে নেওয়া। এইখানে যে ক্যারেক্টারগুলো আছে, আমি যদি বলি আপনার এই যে সাম্বা সম্ভবত, আর জাম্বা, আমি আসলে অত ডিটেল দেখিনি, তো এই যে ক্যারেক্টারগুলো, এগুলো কি আপনার রিয়েল লাইফ থেকে নেওয়া? হ্যাঁ, রিয়েল লাইফ থেকে। যেমন আমার ফ্যামিলি মেম্বারের ক্যারেক্টারগুলাই বেশি এখানে, আমার আম্মু, আমার বোন, আমার ভাই, আমি নিজে, আমার বোনের ছেলে আর কি ইয়ামিন, যে এগুলাই। স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন? খুব একটা ভালো না, সো বলতে পারি আমরা। চলছিল এইভাবে স্কুল এবং বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছিলেন। কখন মনে হলো যে না, আপনার নিজে থেকে কিছু করা উচিত এবং আপনি আসলে ফ্যামিলিকেও কন্ট্রিবিউট করতে চান, লেখাপড়াটাও কন্টিনিউ করতে চান? এটা আমি অনেক আগে থেকেই চিন্তা করতাম। আমি তখনও জানতাম না যে কি কি কাজ আসলে করা যায়। যেমন এসএসসি পাস করার পরে শুনতাম যে সার্টিফিকেট দেখালেই কাজ হয়ে যায়, বাট কি কি কাজ করা যায় সেটা আমি জানতাম না। নর্মালি আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওর সাথে আমার দেখা হয়েছে স্কুলে থাকতে, ক্লাস 9 থেকে মেবি। তো ও আর কি আমাকে জানাইছে যে কিছু কাজ আছে যেগুলো ফিল্ডে কাজ করতে হয়, যেমন অ্যাপস থাকে, সবার সাথে কথা বলে তাদের ফোনে আর কি ওটা ইনস্টল করে দিতে হয়, বা এই টাইপের কিছু ফিল্ডের কাজগুলো। তো এসএসসি যখন শেষ হয়েছে, তো আমি ওর কাছে এটা শোনার পর আমি খুব বেশি খুশি হয়ে গেছি যে আমি কাজ পেয়ে গেছি, পরীক্ষার রেজাল্ট নাই তাও কাজ হয়ে গেছে। তো ওর সাথে করা শুরু করছি এটা। কিন্তু সমস্যা ছিল আমার সবসময় যে কি বলে, ওইটার মধ্যে অনেক বেশি কথা বলতে হয়, আর আমি ওইটার মধ্যেই অনেক বেশি কাঁচা ছিলাম, যে মিশতে এতটা পারি না, মানে লাইক মানুষকে কনভিন্স করার জন্য যে পরিমাণ কথা বলতে হয়। হ্যাঁ, তো ওইটা বেশি একটা করতে পারতাম না। তো ওইখানে একটা সিনিয়র ভাইয়া ছিল, ও খুব হেল্প করছে এটার মধ্যে। সবাই নর্মালি একা একা কাজ করে, ওইটার মধ্যে ছিল কি সবার সাথে কথা বলে যার ফোনে আপনি যে অ্যাপসটা ডাউনলোড করে দিবেন তার নাম্বারটা নিতে হবে, মানে ওইটা একটা প্রুফ যে আপনি এতগুলো মানুষের মধ্যে দিচ্ছেন ওই অ্যাপসটা। তো সবাই একা একা কাজ করতো, কিন্তু ওই ভাইয়াটা ছিল যে আমাকে সাথে নিয়ে কাজ করতো। যদি 20 জন মানুষের সাথে কথা হইতো, 10টাও আমাকে দিত নাম্বার আর 10টাও নিত। তো এরকম আমি জাস্ট ওই কাজটা যেদিন শেষ হবে তার আগের দিন শুধু একা আমি কাজ করতে পারছি, কারণ ও তখন অন্য একজনের সাথে গেছিল আর কি, বিজি ছিল হয়তো। তো তার আগ পর্যন্ত আমি জাস্ট ওর সাথেই কাজ করছি। তো ওর কাছ থেকে যতটুকু শেখা ওই লাস্ট একদিনই করছি। তো প্রথম ইনকাম এভাবেই? হ্যাঁ। কত টাকা ইনকাম করা গেল? প্রথম ফার্স্ট ইনকাম তো লাইফের একটা মেমোরি। হ্যাঁ, প্রথম ইনকামটা ছিল 4,500 টাকা মাসে। হ্যাঁ, না তাহলে ওটা একবারই ছিল জাস্ট। ও আচ্ছা, এটা প্রজেক্ট ওয়ার্ক। হ্যাঁ, ওকে। এরপর আর ওটা হয় নাই। 4,500 টাকার জন্য আপনার কি পরিমাণ শ্রম দিতে হলো? অনেক বেশি,
ও আমি পুরা কি বলতো আমার তখন রিক্সা ভাড়া ছিল না দেখে আমি মিরপুর 2-এ হেঁটে হেঁটে যেতাম ওই Okay. 11 থেকে। ও হ্যাঁ। okay. তো মাঝে মাঝে ওই আমার আশেপাশে যে ফ্রেন্ড ছিল যে আমাকে আর কি ওটার বলছিল কথাটা, ওর সাথে যেতাম, বা ওই ভাইয়াও আমার বাসার আশেপাশেই ছিল, ওদের সাথেও যেতাম এইভাবে। কোন একটা অ্যাপ মানুষের মোবাইলে ইনস্টল করে হ্যাঁ। দিতেন তাদেরকে কনভিন্স করে যে এটা করলে কিছুটা এটা ব্র্যান্ড প্রমোটার মতো, ওটা নতুন Exactly. একটা অ্যাপস ছিল, Okay. বন্ধ হয়ে গেছে। ওকে। সো 4,500 টাকা আপনি পেলেন যখন, জীবনের প্রথম ইনকাম, ফিলিংসটা কেমন ছিল? কি করলেন এই টাকা দিয়ে? খুব বেশি কিছু করি নাই, আম্মুকে হয়তো দিছিলাম 2,000 টাকার, বাকিটা আমি কোনো একভাবে শেষ করছি আর কি। আচ্ছা, এই যে বাবা মায়ের ইনকাম একটা লিমিটেড জায়গা, হ্যাঁ। এবং এগুলো কি বাবা মায়ের জায়গা থেকে আপনাদেরকে বোঝানো হইতো যে বাবা আমার কিন্তু আয় সীমিত, বা আমার ব্যাপারগুলো এটা, সো তুমি চাইলেই আমি এটা করতে পারবো না, নাকি আপনারা নিজেরাই বুঝে গিয়েছেন? আমার ফ্যামিলির মধ্যে কে কখন কতটুকু ইনকাম করতেছে সবটাই আমি আর মানে আমাদের ভাই বোন যারা ছিল সবাই জানতাম। তো ওইখান থেকে তো নর্মাল জিনিস যে বুঝতেই হবে যে হইতেছে না এটা। এবং সবার মধ্যেই সেলফ রিয়েলাইজেশনটা ছিল যে আমার ফ্যামিলির এতটুকুই পারবে, সুতরাং আমাদেরকে ওইভাবে অ্যাক্ট করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক সন্তানদের মধ্যে এটা থাকে না। হ্যাঁ, হ্যাঁ, যে বাবা এতটুকু ইনকাম করে তাতে কি হয়েছে, আমার এই এটা জিনিসটা লাগবে। এরকমই যে আমার বয়সে যে ফ্রেন্ডরা ছিল, একবার আমি পয়লা বৈশাখে আমার ফ্রেন্ডরা সব ঘুরতে গেছে, আর আমি তখন একটা ইভেন্টে গেছি যে ওইখানে একটা মেলার মতো ছিল, ওখানে কাজ করতে হবে। তো হ্যাঁ, নর্মালি দেখতাম আমার বয়সে যে ফ্রেন্ডরা ছিল ওরা এরকম চিন্তা করতো না। রাইট, রাইট। আপনি অনেক স্মাইলি, হেসে হেসে অনেক কষ্টের কথা বলেন। আপনি মানে পার্সোনাল লাইফেও কি এরকমই সবার সঙ্গে? এটা অভ্যাস আর কি, হাসা। আমি বুঝতে পারছি যে আপনি বিভিন্ন রকমের জব ট্রাই করেছেন সার্ভাইভ করার জন্য। সো আমি কি ধরে নিতে পারি যে এসএসসির পরে নিজের পয়সা দিয়ে নিজেই চলার চেষ্টা করেছেন, নাকি তারও আগ থেকে? এটাই ছিল। যেমন এসএসসির পর হয়তো হয়তো নর্মালি সবাই জানে এটা যে ফেল হয়েছিল অনেকবার, 2বার ফেল হয়েছিল এসএসসি আমার। আপনার মানে আপনি ফেল করেছেন এসএসসি? হ্যাঁ। কেন? তো আমি ম্যাথে ভালো ছিলাম না আর কি, অঙ্কে আমার খুবই কম নম্বর আসতো। 2বার এসএসসি ফেল? হ্যাঁ। তারপর তো 3বার প্রথমবার গিয়ে টেনে টুনে পাস? হ্যাঁ, হয়ে গেছে। ওকে। তো প্রথমবার যখন ফেল হয়েছি না, তারপরের থেকেই আমি আর কি চিন্তা করতেছিলাম যে কাজ করতে হবে যেন পরের বার আবার রেজিস্ট্রেশন করতে পারি ওই একটাই আবার পরীক্ষা দেওয়ার জন্য। তো এইটাতে একটা কাহিনী হয়েছে যে একটা সুপার শপে ছিলাম তখন, তো ওইখানেও ফ্রি স্যাম্পলিংয়ের একটা কাজ ছিল। তো হঠাৎ ওইখানে একজন লোক আসছে, আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার বয়স কত? তখন 16 না 17 জন ছিল। তো উনি বলতেছে এসব বয়সে এগুলা বাদ দাও, পড়ালেখায় মনোযোগ দাও, তাহলে দেখবা যে জীবনে অনেক টাকা আসবে। কিন্তু হয়তো উনি এটা চিন্তাও করে না যে ইওর কার্টুন সাউন্ড লাইক দিস, এই যে সব বয়সে সব বাদ দাও, ইওর কার্টুন সাউন্ড লাইক দিক, মানে এরকম ডায়লগ থাকে বোধহয় এগুলোর মধ্যে। যাই হোক, ওকে। সো তারপর কি হলো? তো উনি বলতেছিল যে এগুলা বাদ দাও, মানে খুবই ইয়াভাবে বলতেছিল যেমন চিন্তা করে না, উনি হয়তো চিন্তা করছে যে এই বয়সের পোলাপান কাজ করে হইতেছে যে একটা ফোন কিনবে, হয়তো একটা দামি ফোন, বা ঘুরতে টুরতে যাবে ওরকম। বাট উনি আমাকে পড়ার কথা বলতেছিল যে বাট আমি ওইখানে যদি কাজ না করি তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না। মানুষ যেন কীরকম আর কি খুব সহজে আর কি ইয়ে করে ফেলে, কথা শোনানোর জন্য আর কি সব রেডি থাকে। তো এটার এরকম করে তারপর 2বার ফেল করার পর এসএসসি পাস করলাম, তারপর কলেজ হইলো, এখন ভার্সিটিতে। কিসে পড়ছেন আপনি? বিবিএতে ডেফোডিল ভার্সিটিতে। ডেফোডিল ইউনিভার্সিটিতে পড়ছেন, কোন ইয়ার? এখন আমি কেবল ভর্তি হয়েছি আর কি, কেবল ভর্তি হয়েছে, ক্লাসে শুরু হয়নি। সো আমি যদি এসএসসি 2বারের জায়গাটা একটু আসি, তো 2বার ফেল করার পরে কি হলো? ফ্যামিলি থেকে পড়াশোনা বন্ধ করে দেওয়ার কথা চিন্তা ভাবনা, বা বিয়ে শাদী করে এরকম কিছু আর বলে নাই। প্রথম দিকে একটু কথা শুনতে হয়েছে, কারণ আমার আম্মু আসলে খুবই কষ্ট করে পড়াইছে। তো ওনার ওই জায়গা থেকে কিছু কথা শোনানো একদম কমন জিনিস। একবার ফেল করাটাও তাও মানা যায়, কিন্তু পরপর 2বার ফেল করা, এবং সেটা তো একদমই হোপলেস হয়ে যাওয়ার কথা, তাই না? সো আপনি, আমার মধ্যে জিনিসটা ছিল যে কোনো একটা কিছুতে আটকায় না যাওয়া। হ্যাঁ, যেমন এসএসসিতে 2বার ফেল করার পরও আমি ঠিকই পড়াটা চালিয়ে গেছি। পড়ালেখা দিয়ে আমি খুব বেশি কিছু করব তা না, বাট জানা আর কি আসলে শিক্ষিত মানুষ কিভাবে চলে, এটাই। তো ওইখানে একবার আটকানো, মানে 2বার আটকানোর পরও আর কি পড়াটা বন্ধ করি নাই। তো তারপর যখন আমি ইউটিউবের কাজটা করলাম, না ইউটিউবের কাজ আমি একটু পরে আসতে চাই, এবং খুব ক্রোনোলজিক্যালি আসতে চাই। তার আগে আপনার ব্যাকগ্রাউন্ডটাই আমাকে একটু আমি জানার চেষ্টা করছি। একটা হচ্ছে যে আপনি পরপর 2বার ফেল করলেন, এবং সামহাও আপনার মনে হয়েছে যে এডুকেশন দিয়ে, এই একাডেমিক এডুকেশন দিয়ে আপনার কিছু হবে না। এই রিয়েলাইজেশনটা কবে থেকে? শুরু থেকেই, কারণ আমি এসএসসির সার্টিফিকেট, কোনো রকম সার্টিফিকেট ছাড়াই আমি ভালো কাজ করতেছিলাম। যে শোরুমে যে কাজ করলাম ওখানেও আমার 16,000 টাকা স্যালারি হইতো। ওকে। তো আমি চিন্তা করলাম যে কোনো রকম সার্টিফিকেটটা আসুক আমার, আর আমার কাজটাও যেন চলতে থাকে,
দিন শেষে পয়সা ইনকাম করলে ওকে ফাইন, ইটস ওকে। আমার আসলে ওইভাবে একাডেমিক্যালি গ্রোথ দরকার ওরকম চিন্তাও ছিল না। হ্যাঁ, আর খুব বেশি বড় অফিসে যেয়ে আমি কারোর সাথে মিশে কাজও করতে পারবো না। যে আপনি এসএসসির পরে নিজের পয়সা আপনি নিজে এফোর্ড করছিলেন, রাইট? আপনি ফ্যামিলিকেও কিছু না কিছু দিচ্ছিলেন, সামহাও ম্যানেজ করছিলেন। এবার একটু আসি যে ক্রিয়েটিভিটির জায়গাটা থেকে, কখন আপনার কাছে মনে হলো যে না, আমি একটু ডিফারেন্ট কিছু করতে পারি এবং আমার দ্বারা আরও বেশি কিছু করা সম্ভব? আরও বেশি কিছু করা সম্ভব এরকম আমি চিন্তা করি নাই, ভাবতাম যে একটু হইলেই হবে। হ্যাঁ, কারণ যেহেতু আমি কথা বলতে পারি না, তো যখন আর কি সবার সাথে আর কি কোনো একটা কাজে গেলে ঝগড়া হইতো, তো ওইখান থেকে আর কি চিন্তা হয়েছে এগুলো আমি পারবো না করতে। তো আমার কি করতে হবে, যে এখানে আমি নিজের কাজ নিজে করব, যেখানে আমাকে অর্ডার দেওয়ার মতো কেউ থাকবে না, আর কাজে যদি লেট হয় কেউ ঝাড়ি দেওয়ার মতো থাকবে না। হ্যাঁ, তো ওই সব জায়গা থেকে আর কি আইডিয়া আসছে যে আমি ইউটিউবে কাজ করব। ফাইন। হ্যাঁ, তো ওইখানে তখন চিন্তা করলাম যে আসলে কি করব। ইউটিউব সম্পর্কে জানতেন আপনি ডিটেল তখন? হ্যাঁ, কারণ আমার ভাই তখন যে ফোনে দেখতো আর কি, ভিডিওগুলো দেখতো, আমিও দেখতাম। তো একটা হচ্ছে যে ইউটিউব তো দুই রকমের কাস্টমার নিয়ে চলে, একটা হচ্ছে যারা ক্রিয়েট করে আর একটা যারা ভিউয়ার্স দেখে। আপনার ভাই কি ক্রিয়েট করতো কোনো কিছু? না না না, জাস্ট দেখতো? বাট ওর ইচ্ছা ছিল যে এরকম করতে পারলে ভালো হতো, বাট কিছু করে নাই কোনো সময়। ওকে ওকে। তো ওইখান থেকে চিন্তা করলাম যে ইউটিউবে যাওয়া উচিত, তাহলে একটু শান্তিতে আর কি কাজ করতে পারবো। তো তখন কত সালের গল্প এটা? এইটা মানে আপনি আপনার দিয়েও বলতে পারেন যে আপনি এসএসসি পাস করেছেন বা ইন্টার পাস করেছেন সেই সময় কিনা। ইউটিউবের শুরুটা আপনার কখন আসলে? ইউনিভার্সিটি আসার পরে নাকি? না 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 না, ইউটিউবের শুরু আমার কলেজের আগ থেকে। কলেজের? আপনার ইন্টার রেজাল্ট একবারই পাস হয়েছে নাকি ওখানে দুই তিনবার? না না, একবারই হয়েছে। ওকে, সো কলেজের শুরু থেকে। একটা হচ্ছে যে আপনি ইউটিউবের খুঁটিনাটি জানতেন কিনা, যেখান থেকে পয়সা ইনকাম করা যায় এবং সেটা বিশ্বাসও করতেন কিনা? আমি এগুলো মানে প্রতিদিন আর কি সার্চ করে দেখতাম যে কতটুকু ভিউ হইলে কতটুকু টাকা দেয়, ওইগুলো দেখতেন রেগুলার? হ্যাঁ। ওকে। তো ওইখান থেকে আর কি সবটা জানতে পারছি যে মানুষের সাউন্ড নেওয়া যাবে না, নিজের সবকিছু করতে হবে, আর যদি সাউন্ড না থাকে নিজের বানানোর মতো, তো ইউটিউব লাইব্রেরি থেকে নিতে হবে বা কিছু। এগুলো চ্যানেল তৈরির আগে? হ্যাঁ। ও বিউটিফুল। আমরা সাধারণত চ্যানেল তৈরি করি, তারপর দুই তিনটা কপিরাইট আমার খাই। অনেক ফ্রেন্ড আছে যারা আর কি চ্যানেল খুলছে, তো তারপর আরেকজনের সবকিছু নিয়ে আর কি চ্যানেল পুরো শেষ করে দিছে। তো এই জিনিসটা আর কি আগে একটু দেখা উচিত। তো এরকম খুঁজে টুজে আর কি পুরোটা ভালোভাবে দেখে তারপর আর কি জিনিসটা শুরু করি। আর ওইখানে ইউটিউব যখন আপনি শুরু করছেন তখন অন্য কোনো পেশাতে ছিলেন? তখন আমি আর কি ট্রাই করতেছি যেন বাইরে কাজ হয়। মানে তখন আমি কাজ বাইরে আর কি করতে পারি না, বাট কোনো সময় ইন্টারভিউ দেওয়াটা বন্ধ করতাম না। ওকে। যেন হয়ে যায় আর কি কোনো একদিকে। তো তারপর এটা আর কি ভালোভাবে শুরু হয়েছে কখন, ওই লকডাউন শুরু হওয়ার আগে। ঠিক আছে, আমরা ঠিক এখান থেকেই ফিরবো এবং আমরা আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো আপনার চ্যানেলের। ডেফিনেটলি আপনি যে কাজটা করছেন বাংলাদেশে খুবই ইউনিক একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করার চেষ্টা করেছেন, ভেরি ইন্টারেস্টিং, এবং এই কাজটা নিশ্চয়ই আপনাকে শিখতেও হয়েছে কারো না কারো কাছ থেকে। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি আছে আমাদের। দর্শক, আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ এবং একই সাথে ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরজি কিবরিয়া ফেসবুক পেজ থেকেও। ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসছি। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজি কিবরিয়া শো এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার শামীমা শ্রাবণী। চলুন তার কাছে আমরা আবারও ফিরি। শামীমা, আমরা যেখানটায় ছিলাম, আপনি যখন ভাবছিলেন যে ইউটিউবে আপনি কিছু করবেন এবং সেটার পেছনের ভাবনাটার অন্যতম কারণ ছিল যে আপনি কারো দ্বারা গাইডেড হবেন না, নিজের মতো করে নিজে চলবেন, রাইট? ইনিশিয়ালি আপনি কি করলেন একদম প্রথম দিকে? এটা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে যখন করোনাটা আর কি শুরু হয়েছে। হ্যাঁ, তো 2020। হ্যাঁ, তো 2020-এর আরেকটু আগে মেবি না, 2020 থেকে মূলত লকডাউনটা শুরু হয়ে যায় মাঝামাঝি সময়। ওকে, তো ওইটার যে ঈদটা হবে সামনে, তো ওই আগে যে কাজগুলো করছি আমি কি বলে শোরুমগুলোতে, তো ওরকম একটা কাজের জন্যই আর কি লকডাউনের আগে আমি ইন্টারভিউ দিই। তো মনে হলো যে হয়তো হয়ে যাবে, বাট লকডাউনের কারণে ওইটা আর করা হয় নাই। কাজটা বন্ধ হয়ে গেছে। তো তারপর থেকে যে বাসায় যে ফ্রি টাইমটা পাই ওইখানে আর কি কন্টেন্টগুলো বানানো শুরু করি। আর সেইখানে শুরুতেই আমার কার্টুন ছিল না, তো কি করতাম, খুঁজে টুজে যে দেখতাম যে কোন জায়গায় কপিরাইট ফ্রি যে ভিডিও ক্লিপগুলো যে থাকে ওগুলো খুঁজে খুঁজে আর কি জোড়া দিয়ে কিছু একটা জোড়া দিয়ে স্লাইড শোর মতো আর কি, বাট সুন্দর হইতো। ওই ফ্রি ভিডিওগুলো দিয়ে আর কি, আর ফ্রি মিউজিক, আর নিজে হালকা পাতলা কিছু একটা কথা বলে আর কি ভিডিও করতাম। বাট ওইগুলা মারাত্মক বোরিং ছিল, কেউ দেখে না।
হ্যাঁ, তো ওইটাও বন্ধ করে দেই নাই। তো তারপর এটা কি শামীমা শ্রাবণী চ্যানেলেই হতো? হ্যাঁ, তখন চ্যানেলের নাম অন্য একটা ছিল। ওকে। তো তারপর আর কি আস্তে আস্তে আর কি কার্টুনের দিকে আসা, কারণ ওইগুলোতে ওইটাও আমি অনেক বেশি ভিডিও করে ফেলছিলাম, 20টার মতো হবে হয়তো, বাট কোনো রকমের আর কি রেসপন্স নাই, কেউ দেখে না, না মনিটাইজও পাননি, কিচ্ছু হয়নি? মনিটাইজ তো দূরের কথা, ওটা বেশি গেলে 30টা লাইক হইতো হয়তো। হ্যাঁ, তো এগুলো কিসে করতেন, ফোনে করতেন? না, আমি ততদিনে আমি আর আমার ভাই মিলে যে কাজটা করছি আর কি, দুজনে টাকা মিলায় একটা ছোট একটা পিসি কিনছি। আচ্ছা, খুবই নরমাল পিসি, মাত্র 24,000 টাকার মতো আর কি ছিল। পিসি না ল্যাপটপ? পিসি। ওকে। তো তারপর যখন এডিটটা শুরু করলাম, তো তারপরও ওইগুলো আর কি ওরকম ভাবে দেখতেছে না যতটুকু আর কি দেখলে আমি চ্যানেল মনিটাইজ করতে পারবো বা কিছু। হ্যাঁ, তো তারপর আমি ইন্ডিয়ান কিছু চ্যানেল দেখছি। আর ইন্ডিয়ান একটা কার্টুন চ্যানেল আছে, নামটা না বলি কারণ ওরা কন্টেন্টে অনেক বেশি গালি ইউজ করে, বাট জিনিসটা অনেক বেশি সিম্পল ভাবে ওরা ক্রিয়েট করে। যেমন ছোট একটা মাথা আর্ট করে আর একটা স্টিক ম্যানের মতো, আর ওইখানে জাস্ট ওদের নিজের স্ক্রিপ্টটা বসায়, আর ওদের জোকসগুলো অনেক সুন্দর। তো এইসব কারণে ওর ভিউ অনেক বেশি। কার্টুনের কোয়ালিটি কিচ্ছু না, জাস্ট কোনো রকম একটা আর্ট করতেছে আর ওটাতে সাথে মুখটা মিলাই দিতেছে। হ্যাঁ, তো ওইটা দেখে আমার মাথায় আইডিয়াটা আসলো যে চাইলে আমি এরকম করতে পারি। আমার আর্ট খুব বেশি একটা খারাপও না, আমি ছোটবেলা থেকে আর্ট করার উপরে নিজে থেকেই। হ্যাঁ, কেউ শেখায়নি? আমার বড় ভাই ছিল আর কি, বড় ভাই, ওর কাছ থেকে আমি কোনো রকম আর্ট করা শিখছি। ও খুব সুন্দর আর্ট করতো। হ্যাঁ, তো ওইখান থেকেই আর কি আইডিয়া আসলো। বাট তখন যে আর্ট করার জন্য ইয়াতে কিন্তু একটা গ্রাফিক্স ট্যাব লাগে, ওইটা তো কেনার প্রশ্নই ওঠে না, টাকা নেই আমার কাছে। তো মাউস দিয়ে আর্ট করতাম, লাইনগুলো অনেক বেশি বেকাতারা হয়ে যেত, বাট চলতো। কিসে করতেন? পিসিতে। মানে কোন সফটওয়্যার ইউজ করতেন? সফটওয়্যারটা ছিল ক্রিটা। ওকে। বাট ক্রিটার আগে যে কি যেন বলে, উইন্ডোজ পেইন্ট থাকে না একটা, শুধু ছবি আর্ট করা যায়, ওইটার মধ্যে অনেকগুলো ছবি অ্যাড করতাম, একটাতে মুখ হা করা, একটাতে গোল করা, একটু বন্ধ, ওইগুলো আর কি অনেকগুলো ডাউনলোড করার পর ভিডিওতে মানে এডিটের সফটওয়্যারটাতে নিয়ে জোড়া দিয়ে দিয়ে করতাম। হ্যাভি ঝামেলা হতো ওটাতে। তখন আর কি আমি ক্লিয়ারভাবে জানতাম না যে আসলে কোন অ্যাপসগুলো ইউজ করলে আর কি অ্যানিমেশনটা সুন্দরভাবে চলবে। তার মানে আপনি কারো কাছ থেকে শিখেন নাই, সবকিছু নিজে নিজেই করেছেন? ইউটিউব থেকে শেখা আমার। হ্যাঁ, আমি সব সময় আর কি টিউটোরিয়াল দেখতে থাকতাম। মানে এগুলো আঁকার জন্য আপনি টিউটোরিয়াল দেখতেন ইউটিউব থেকে? হ্যাঁ, আর্ট করাটা যেটা পারতাম, কিন্তু যে সফটওয়্যারটা যে ইউজ কিভাবে করতে হয় এগুলো সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। না, তো ওটা আমি ইউটিউব থেকে আর কি শেখা। তো ওইভাবে দেখে দেখে তারপর আমি খুঁজে পাই হইতেছে ক্রিটা আমার কাছে আগে থেকেই ছিল, বাট আমি জানতাম না যে ওটার মধ্যে অ্যানিমেশন করা যায়। তো তারপর ক্রিটায় কাজ করা শুরু করলাম, মাউস দিয়ে করতাম, অনেকগুলো ভিডিও হয়তো আমি মাউস দিয়ে করছি, আর তার মধ্যে একটা ওই মাউস দিয়েই করা, কিন্তু এটা 10 মিলিয়ন ভিউ হয়ে আর কি। হ্যাঁ, ভিউজের জায়গাটা আমি একটু পরে আসতে চাই, কিন্তু এটা তো খুব আমাদের দেখে যেটা মনে হয় এটা খুব পরিশ্রমের একটা কাজ। একটা ক্যারেক্টার দাঁড় করানো, তার সাথে ডাবিং করা, তাকে অ্যানিমেশনে নিয়ে আসা, এটা প্রচুর সময় লাগে না? হ্যাঁ, সময়ের অনেক। আপনি এত সময় কেন দিচ্ছিলেন ওখানে? মানে কারণ আমি শিওর ছিলাম যে হ্যাঁ কিছু একটা তো হবে হয়তো, ওকে, না হলে তো কোনো ক্ষতি নাই। আরো অনেক সাবজেক্ট তো ছিল, মানে আরো অনেক গ্রাউন্ড তো ছিল, সেগুলো বেছে নিতে পারতেন। কেন এত ডিফিকাল্ট? হ্যাঁ, এটা আমার কাছে ইজি মনে হয়েছে কারণ আমি আর্ট করতে পারতাম। ওকে। আর আর্টটা আমার কাছে ভালোই লাগতো। আর ছোটবেলায় চিন্তা করতাম এইটা কি একটা প্রতিভা, এটার কাজে আমার কিভাবে লাগবে, জাস্ট সুন্দর, কেউ একজন দেখে বলবে যে অনেক সুন্দর আর্ট করছে, তো এটা আমার লাভ কি? কিন্তু বড় হওয়ার পরে যখন আমি একটা দেখলাম, মানে একটা সুযোগ দেখলাম যেটা কাজে লাগানো যাবে, তো আর কি এটা আর ছাড়ি নাই। সো প্রথম আপনার কন্টেন্টে যেটা ছিল, মানে এটার থিম কি ছিল, ওটার স্ক্রিপ্ট কি ছিল, কি করলেন ওটা? ওইটা ছিল হয়তো স্ক্রিপ্টটা ছিল বড় মানুষের ছোটবেলা। বড় মানুষের ছোটবেলা? হ্যাঁ। এরকম একটা চিন্তা কেন আসলো? কোন ইন্টারেস্টিং স্টোরি আছে? বেশিরভাগ টাইমে আমি যখন কাজ করতাম, তো ওইখানে যে সিনিয়র পারসনগুলো থাকতো অল টাইম জাস্ট জ্ঞান দিত, আমি এরকম করছি, ওরকম করছি, তুমি কেন এরকম, এটা কেন করতেছো, এটা না করলে কি হইতো। হ্যাঁ, তো ওই সব জায়গা থেকে আর কি জিনিসটা মাথায় আসে যে এটা বানানো উচিত। ওকে। তো এই কারণেই করলাম আর কি, যে ওরা যেরকম জ্ঞানটা দেয়, আসলে ছোটবেলায় সবাই একটু ফাজলামি করে, একটু দুষ্ট সবাই থাকে। হ্যাঁ, তো ওইটা নিয়ে আর কি বানানো। ওকে। সো এখানে আপনি যে ক্যারেক্টারগুলো সাজালেন, সেখানে আপনি নিজেকেও রাখলেন, রাইট? আপনার এই যে চুলের এরকম একটা ডিফারেন্ট কাটিং,
এটা কি আগে থেকেই ছিল নাকি শুধুমাত্র এটার জন্য আপনি একটা নিজেকে আলাদা করে না, আইডেন্টিফাই এটা করেছেন? আমার আর কি বড় চুল ভালো লাগতো না দেখে কন্টেন্টের আগেই আমি চুলগুলা কাটি। ছোট করে ফেলেছেন? হ্যাঁ, ওই করোনার আগ দিয়েই। ওকে, সো আপনার যে ক্যারেক্টার সেটাকে আপনি ওইভাবেই রেখেছেন ওখানে। ফাইন। যেন একটু বুঝতে সুবিধা হয় আর একটু ন্যাচারাল থাকে। 10 মিলিয়ন ভিউজের যে ভিডিওটা, এটা কত সালের? এটা মনে হয় 21-এর দিকে। 21-এর দিকে। সো আপনি প্রথম যে ভিডিওটা বানালেন ওটাতে আপনার কি পরিমাণ সময় লাগলো? প্রথমটাতে খুব বেশি তো আর্ট করার মধ্যে এত ইয়া ছিল না, তখন আমি জানতাম না যে এই জিনিসটা এত ভালোভাবে করতে হয় বা কিছু। আমি কোনো রকম একটু বানায় শেষ করছি জাস্ট। ওকে। তো ওইটাতে মনে হয় 1 সপ্তাহ টাইম লাগছে। 10 মিলিয়ন ভিউজের যে ভিডিওটা, এটা বানাতে কি পরিমাণ সময় লেগেছে? এটাতে একটু টাইম লাগছে, যেমন 3 সপ্তাহের মতো, কারণ ওইটা একটু বড় ভিডিও ছিল। 3 সপ্তাহ আপনার কি একটানা লেগে থাকতে হয়েছে, লাইক 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা করে কাজ করেছেন এভরিডে? যেহেতু বাসায় ফ্রি থাকতাম তো করতাম যখন পারতাম। ওকে। হ্যাঁ, এটাই আপনাকে ফার্স্ট কিকটা এনে দেয়, লাইক যে ওকে ফাইন আই এম ডুইং সামথিং। তারপর যখন ওই মামাবাড়ির ভিডিও, যেটা আর কি 10 মিলিয়ন ভিউ হয়, তো তারপর যখন ওইটা ছাড়ি তখন আর কি ওটা অনেক দ্রুত আর কি ভিউজটা হয়ে যায়, বিকজ ততদিনে তো লোকজন চলে আসছে চ্যানেলে। ততদিনে আর কি মানুষ চিনে যে এই মেয়েটা এরকম টাইপের ভিডিও বানায়। ওকে। হ্যাঁ, তো তারপরেই আর কি পেজটা আমার হ্যাক হয়ে গেছিল। ও হ্যাক হওয়ার আগে কি মনিটাইজেশন পেলেন আপনি 10 মিলিয়ন ভিউজ হ্যাঁ, পর? হ্যাক হওয়ার আগে আমি মনিটাইজেশন পাই, তারপর যখন এই ভিডিওটা ছাড়ি তো এর মধ্যে 1 মাস পার হয়ে যায়, মানে পেজ অন্য কারো কাছে। হ্যাঁ, পেজ বলতে কি আপনার চ্যানেলের কথা বলছেন না ফেসবুক? চ্যানেল তখন আমার উঠে নাই। ইউটিউবে আপনি তখনও দেন নাই কন্টেন্ট? না, দেই, বাট ওটা উঠে নাই। ওঠে না এখন পর্যন্ত, মানে 10 মিলিয়ন তাহলে ফেসবুকেই হয়েছে? হ্যাঁ, শুধু ফেসবুকে। ওকে হ্যাঁ, ওকে। তো আপনার চ্যানেল নিয়ে নিল, পেজ নিয়ে নিল পেজ ফেসবুক? নিয়ে নিল। হ্যাঁ। তো ওইটা আমার বোকামি। বাই দ্য ওয়ে, যে হ্যাক, ইয়েস, এই বোকামিটার জায়গাটাই আমি আসতে চাই। হ্যাক আসলে কেন হয়? আমাদের বোকামির কারণেই তো হয়। কি বোকামি ছিল আপনার ওখানে? ওইখানে ছিল কি, আমার বড় ভাই বা আমার ফ্রেন্ড সার্কেল এগুলোর মধ্যে আগে কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, তো এগুলো নিয়ে আমার খুব বেশি একটা আইডিয়া ছিল না যে কিভাবে আর কি স্পন্সরটা হয়। ও, সো আপনার স্পন্সরের মেইল এসেছে, আপনি লিংকে ক্লিক করেছেন, তারপর আপনার পেজ নিয়ে নিয়েছে। ওরা বলছিল যে $600 দিবে হয়তো। তো এই কারণে আর কি তারপর একটু প্রথমে ডাউট হয়েছে, তো তারপর জিজ্ঞেস করলাম কি রকম কি, তো দেখাইলো এরকম এরকম করলে এরকম হয়ে যাবে, অটো হয়ে যাবে, তুমি জাস্ট লিংকে যাবা, লগ ইন করবা, হয়ে যাবে। তো তখন আমি বুঝতেছিলাম না যে আমি কি করতেছি, পুরোপুরি সবকিছু করলাম, তারপর দেখি যে পেজটা দেখা যাইতেছে না। তো 2-3 ঘন্টা পর আমার ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে পেজে অন্য ভিডিওগুলো আপলোড হইতেছে, এইগুলা কি দিতেছস হঠাৎ। তো তারপরে যে দেখলাম যে ওগুলা মানে পেজটা চলে গেছে। ওহো। হ্যাঁ, তো আমি ওই হ্যাকারের সাথে আর কি কথা বলার চেষ্টা করছি, তো এক পর্যায়ে যে আমি একটু কি বলে রাগ হয়ে একটু বেশি কথা বলে দিছি, তো তখন ওটা মেবি ইন্ডিয়ান ছিল, তো যখন আমি একটু গালাগালি করছি তো তখন ও আবার বলতেছে তুমি গালি দিছো কেন, এটা হিন্দিতে বলে পাঠাইছে। তো এই কারণে আইডিয়া হয়েছে যে হয়তো ও ইন্ডিয়ান ছিল। তো যাই হোক, ওই পেজটা আর কি পুরো 1 মাস পর্যন্ত আমি ওটা ব্যাক করতে পারতেছিলাম না। আর তার মধ্যে আমি অনেকগুলা গ্রুপের সাথে কথা বলি, তো অনেকে বলছিল যে এইসব গ্রুপগুলো নাকি একটু টাকা নিয়ে ওগুলা ফেরত দিয়ে মানে ব্যাক এনে দেয়। হ্যাঁ, কিন্তু ওগুলা আসলেই ফ্রড ছিল। প্রথম আমাকে বলছে যে 20,000 টাকা লাগবে, বাট আমি সিওরিটি দিতে পারবো না যে তোমার এটা আসবে, কারণ এটা অ্যাপ্লাই করতে হয় 24 ঘন্টার মধ্যে। এগুলো আসলে পুরাটাই। আজকে এগুলো একটু আপনারা শুনে রাখবেন, এটা আপনাদের খুব ভালো কাজে দেবে। প্রথম কথা হচ্ছে, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন, এই জাতীয় ইমেইল আপনারা প্রতিনিয়তই পাবেন যে $500 দিচ্ছি বিজ্ঞাপনের জন্য, তোমার পেজটা খুব পছন্দ হয়েছে। এটা রেগুলার আসে, এটা আমার ক্ষেত্রে এসছে। এবং এমন আর একটা টেক্সট আসে যেটা হচ্ছে তোমার পেজটা ডিলিটেশনে চলে গেছে, উই আর ভেরি সরি ফর দ্যাট, ফেসবুক থেকে আসে, আসলে এটা ফেসবুকের না। এবং তারপরে দেখা গেলো লিঙ্ক পাঠায় যে এই লিঙ্কে ক্লিক করো, তুমি রিপ্লাই করতে পারবা। সো এই জাতীয় মেইল ওপেন করলেও কখনোই আপনার ওই লিঙ্কগুলোতে ক্লিক করবেন না। এবং গ্রুপের যে এক্সপিরিয়েন্সের কথাও বলছে, সেটা আমি অনেকের কাছ থেকে শুনেছি, আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স নাই। বাংলাদেশে এরকম অনেক গ্রুপই আছে যারা আসলে ফ্রড করে, তারা আসলে কিছুই করতে পারে না, কিন্তু পয়সাটা শেখায়। হ্যাঁ, ও আমাকে প্রথমে বলে যে 20,000 টাকার মধ্যে করে দেবে কাজ। তো আমি বললাম যে যদি সিওরিটি না থাকে তাহলে এত টাকা আমি দিতে পারবো না। তো ও বলে যে তাহলে 17,000-এর মধ্যে কাজ করে দিব। তো আমার তখনও মনে হইতেছিল না যে ও পারবে কিছু একটা করতে, তো আর দেই নাই। আর 17,000 টাকা আমি কোত্থেকে পাবো, আমার পেজের থেকে এখনো টাকা আসা শুরু হয় না। তো ওইটা বাদ দিয়ে দিছি। তো এইভাবে করার পর ওই পেজটা পাওয়া গেল না? না, পাওয়া গেছে। কিভাবে? কারণ আমার ফ্রেন্ড লিস্টে আমার একটা ফ্যান ছিল, ওই ভাইয়াটা আর কি ভালোই হেল্প করছে। তো ও বলতেছে কি ওই যে লিঙ্কটা, যে রিকভারি যে লিঙ্কটা থাকে, ওইটা ফেসবুক সব সময় দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু আমি আর কি বুঝে উঠতে পারি না যে এটার মধ্যে গেলে এটা হবে, আমি জানতামও না এটা। তো
তো ও আমাকে বলে যে এই লিঙ্কের মধ্যে যে একটা বড় করে একটা মেল লিখে দিতে হবে যে মেন আইডি কোনটা ছিল, কোনটা দিয়ে পেজটা ক্রিয়েট করা হয়েছিল, তো ওইগুলা সব ডিটেলস লিখে দিলেই তারপর অ্যাডমিনটা আর কি ফেরত করে দেবে। তো এভাবে দেওয়ার পর ওই দিনই সাথে সাথে পেজ চলে আসছে আমার। হ্যাঁ, আর ওইটা ছিল কি আমার পেমেন্ট আসার একদিন আগে রাত্রে আমি পেজ পাইছি, আর সকালে আমি মেসেজ পাইছি যে আমার অ্যাকাউন্টে 25,000 টাকা আসছে। ইউ আর লাকি এনাফ। হ্যাঁ, তো এই তো এটা ছিল পেজের। আর তারপর যখন এই যে মাঝখানে যে গ্যাপটা ছিল 1 মাস, সো আপনি ইউটিউব থেকে আর্ন করার আগে আপনি ফেসবুক থেকে আর্ন হ্যাঁ। করেছেন। ভেরি ইন্টারেস্টিং। সাধারণত এরকম কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু খুব রেয়ার এরকম ঘটনা। হ্যাঁ, বাট কারণ হইতেছে কি যে ইউটিউবটা উঠতে কিন্তু শুরুর দিকে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে, অনেক বাট শ্রম দিতে হয়। ফেসবুকটা অনেক তাড়াতাড়ি ছড়ায় যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, true. এই কারণে আর কি এটা করা সম্ভব হয়েছে। আর যে মাঝখানে যে গ্যাপটা ছিল আমার 1 মাস, আর ওর মধ্যেই আর কি লোকজন যখন দেখতেছিল যে ওই মেন পেজটা থেকে উল্টাপাল্টা জিনিস আপলোড হইতেছে, তো তখন ওরা আর কি খোঁজা শুরু করে, আর তারপর লোকগুলো আর কি ইউটিউবে আসে। আর এখন আমার ফেসবুকের থেকে ইউটিউব ভালো চলে। রাইট। সো ইউটিউবে উত্থানের গল্পটা একটু শুনতে চাই। আপনি ইউটিউবে ভিডিও দিয়েছেন মাত্র 40 থেকে 45টার মতো, এবং প্রত্যেকটা ভিডিওর আমি ভিউজ দেখলাম 10 মিলিয়ন ক্রস, এবং আপনার প্রায় 1.71 মিলিয়ন সাবস্ক্রাইবার। প্রথম কথা হচ্ছে এটা একটা গ্রেট চ্যানেল। ইউনিকনেসের জায়গা থেকে আমি জানি না বাংলাদেশে এরকমভাবে আর কেউ কোনো কাজ করছে কিনা। ইউ আর ভেরি পপুলার। তো ফেসবুকে এবং ইউটিউবে দু জায়গায় কি আপনি একসাথে ভিডিও দিচ্ছেন, নাকি একদম ইউটিউবকে আলাদাভাবে প্রমোট করছেন? না, 2 জায়গায় একসাথেই দিতেছিলাম। শুরুর দিকে এরকম করা হয়েছে। এখন আমি চিন্তা করতেছি যে ফেসবুকে একটু কম দেব, কারণ ফেসবুকে হয়তো জানেন ওটা বন্ধ হয়ে গেছে আর কি, টাকাটা আসা। আর টাকাটা আসা বন্ধ হয়নি, বাট ফেসবুকের অনেক অবস্থা অল্প। খুব খারাপ, হ্যাঁ। খুব খারাপ। হ্যাঁ, তো এই কারণে আর কি 2 সাইডেই আমি আপলোড করে দেই, যেখান থেকে হয় যতটুকু আসে আর কি। হ্যাঁ, ওকে। ওটাই। তো ফেসবুকটা আমার হিট হয় আমার ফ্রেন্ডের ওই ভিডিও গল্পটা থেকে, আর ইউটিউবটা হিট হয় যখন আমি আমার বোনের ছেলে ইয়ামিন ওকে নিয়ে আর কি একটা ভিডিও করি, যে পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো, টাইসন নামের যে ইয়েটা। হ্যাঁ, তো ওইটা যখন করি তারপর আর কি ইউটিউবটা খুব বেশি হিট হয়ে যায়, আর ওই গানটা সম্ভবত ভাইরাল হয়েছিল। হ্যাঁ, তো এইভাবে আর কি ইউটিউবটা হয়েছে। ওকে। সো ইউটিউবের আর্নিং এর জায়গাটা আমি যদি একটু আসতে চাই, ইউটিউবের আর্নিং তো আলটিমেটলি একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ব্রেড অ্যান্ড বিয়ার্ড আমরা যেটাকে বলি, যে রুটি রুচি। আপনি যেই টেনশনটা নিয়ে আজকে এখানে এসেছিলেন, বা মানে ইউটিউবে এসেছিলেন বা কন্টেন্ট ক্রিয়েশনে এসেছিলেন, যে নিজের কাজ নিজে করতে চান, ওই মানে সময়টা কবে থেকে শুরু হলো যে না ফাইন, আই এম সেলফ সাফিসিয়েন্ট রাইট নাও? যখন থেকে আর কি ইউটিউবটা মনিটাইজ হয়েছে, তারপর থেকে আমি চিন্তা করছি যে যাই হোক, পড়াও দরকার পড়লে কোনোভাবে চালাবো, বাট আমার এই কাজ কন্টিনিউ থাকতে হবে। ততদিনে কি নিজের মতো করে একটা ওই প্যাড কেনা হলো ড্রয়িং করার জন্য? ততদিনে একটা ওই নর্মাল যে প্যাডগুলো থাকে গ্রাফিক্স ট্যাবগুলো, ওইটা কেনা হয়েছে। তো ওটার মধ্যে কোনোভাবে আর্ট করতাম। তো তারপর যখন ইউটিউবটা মনিটাইজ হয়, একসাথে আমি ভালোই টাকা পাই, তো ওইখান থেকে ছোট একটা গ্রাফিক্স ট্যাব কিনি। সো আপনি যখন একটা প্রোডাকশন নামাচ্ছেন, তার আগে তো নিশ্চয়ই আপনাকে ব্রেনস্টর্মিং করতে হয়, লাইক আপনার একটা থিম দাঁড় করাতে হয়, সেই থিমের উপর আপনার আর্ট করতে হয়। আপনি হাউ ডু ইউ পিক ইউর থিম অ্যাকচুয়ালি? আমি শুরুতে আর কি এটা করি, মানে স্ক্রিপ্টটা সাজাই, তারপর ওই স্ক্রিপ্ট দেখে দেখে আর কি কার্টুনটা আর্ট করি। ওকে। তারপর ভয়েস রেকর্ডটা করি, তারপর এডিট। সো ইউটিউব থেকে আপনার টাকা আসা শুরু হলো। প্রথম আয় কত ছিল ইউটিউবে? লাইক ফেসবুকে ছিল 25,000, ইউটিউবে কত ছিল? ইউটিউবে 2 মাস পর্যন্ত যে মনিটাইজেশনের যে ইয়াটা দেয় না, অ্যাডসেন্সের যে মেলটা পাঠায় না চিঠি, বাসায়, হ্যাঁ। হ্যাঁ, ওই মেলটা আমি পাইতেছিলাম না। হ্যাঁ, পোস্ট অফিসে যেতে হয় বা যোগাযোগ করতে হয়। আমি চিন্তা করতেছিলাম হয়তো আসবে, তো ওনারা আমাকে কল টলও করে নাই কিছু। তো 2 মাস হয়ে গেছে, আমি ওটা মনিটাইজ করছি, ওইখানে টাকাটা অ্যাড হইতেছে। তো 2 মাস পর যখন ওইখান থেকে কল আসে যে আপনার জন্য একটা মেল আসছে বা কিছু, তখন যাওয়ার পরে যখন আমি এটা করি, তো 2 মাসে 2 লাখ টাকার মতো আসে। প্রথম ইনকাম ছিল এটা। সো পুরোটাই তো ঘুরে যাওয়ার কথা রাতারাতি, রাইট? হ্যাঁ, যে একটা মানুষ তার শৈশব এতটা অর্থনৈতিকভাবে টানাপোড়েনের মধ্যে, তারপরে তার একটা স্বাধীন চিন্তাভাবনা, সেটা নিয়ে সে ইউটিউবে মুভ করছে, ফেসবুকে মুভ করছে, এবং তারপরে সে রাতারাতি 6 ডিজিটের একটা আর্নিংয়ে চলে গেল। সো আপনার তখন মানে কনফিডেন্ট লেভেলটা কি? এটা তো আকাশে ওড়ার কথা আমার জানা মতে। এত বেশি এক্সাইটেড ছিলাম না আমি। কেন ছিলেন না? লাখ টাকা তো আপনার জন্য অনেক বড় একটা ফ্যাক্ট হওয়ার কথা, ডেফিনেটলি। কারণ ওইটা আমার যে বাসাটা সেট করার মধ্যে আর কি অর্ধেক চলে গেছে। তারপর আমি আমার নিজের জন্য কিছু ডিভাইস কিনি, যেগুলোতে কাজ করব বা কিছু, যে বললাম যে গ্রাফিক্স ট্যাবটা কিনি আমি।
তো ওই সব করার পর আমার ভাইয়ের জন্য একটা পিসি কেনার দরকার ছিল, তো এসব করতে করতে ওটা শেষ হোক, কিন্তু তারপরও আপনি তো আর্নিং এর জায়গাটাতে একটা কনফিডেন্ট পাচ্ছিলেন যে না ইয়াস আপনি এখন আর্ন করতে পারেন, এবং এই লাখ টাকাতে থাকেনি নিশ্চয়ই, কারণ এটা জাস্ট স্টার্টিং ছিল। আমাদের দর্শক যারা দেখছেন তারা আজকে অনেক বেশি ইন্সপায়ার হবেন আপনার এই গল্পগুলো শুনে। আমরা বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে, এবং আমার মনে হয় আপনার বলতেও কোনো সমস্যা নাই, বিশেষ করে যারা আপনার মতো ইয়াং আছে, যারা অনেক বেশি কাজ করতে চায় লাইনে, তারা অনেক বেশি উৎসাহিত হতে পারেন। তার আগে একটা ছোট্ট বিরতি আছে আমাদের। দর্শক আপনারা দেখছেন মায়া নিবেদিত দা RG কিবরিয়া শো। এই পর্যায়ে আমরা আরেকটা বিরতি নেব, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে মায়া নিবেদিত দা RG কিবরিয়া শো। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে শামীমা শ্রাবণী, বাংলাদেশের অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর। তার কাছে আমি আবারও ফিরছি। শামীমা, আমরা যে জায়গাটায় ছিলাম যে আপনার ইউটিউবে প্রথম লাখ 2 টাকার মতো আপনি পেলেন, এবং তখন থেকে আপনার কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যাওয়ার কথা। তো ততদিনে তো আপনি বুঝেও গিয়েছেন যে কী ধরনের ভিডিও মানুষ দেখতে চায়, যেটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, যে মানুষ আসলে কি দেখতে চায়, আমাকে সেইভাবেই জিনিসটা বানাতে হবে, সেই ইন্টারেস্টিং জিনিসগুলো বানাতে হবে, রাইট? সো আপনার পরের ভিডিওগুলো একটু শুনতে চাই, এই 2 লাখের পরের ইনকামের ভিডিওগুলো একটু শুনতে চাই, যেগুলো আপনি ক্রিয়েট করেছেন এবং আপনাকে অনেক বড় হোপ দিয়েছে, অনেক বড় আউটব্রাস্ট করেছেন। তো তখন আর কি যখন দেখলাম যে জিনিসটা ভালো চলতেছে, তো পুরোপুরি শিওর হয়েছে যে আমার এটাই করতে হবে। তো তখন আমি আর কি গল্পগুলো সিলেক্ট করার মধ্যে একটু বেশি কেয়ারফুল হই আর কি, কারণ কিছু গল্প থাকে না যেগুলো ধরেন প্রেম নিয়ে থাকে গল্প হয়তো, তো ওই সব জিনিসগুলো যদি আমি করি, বেশি অ্যাডাল্ট জিনিসগুলো যদি অ্যাড করি, তখন দেখা যাবে যে শুধু বড় মানুষগুলো দেখবে, বাট ছোটরা দেখবে না। তো তারপর এইটা চিন্তা করলাম যে এই ছোট মানুষের গল্প করলেই কেমন হয় আর কি, ওটা জিনিসটা সবার কাছে ভালো লাগে। ছোট মানুষের কিউটনেস যেটাই হোক, তো গল্পটা ওরকম রাখার চেষ্টা করি যেন সব রকমের মানুষ ওটা আর কি দেখতে পারে। তো এই কারণ এরকমভাবে আর কি পরের গল্পগুলো আর কি সাজানো, যেমন স্কুল নিয়ে, তারপর বাসায় যেই নর্মাল যে সমস্যা কি হয়, কাহিনীগুলো যে হয় ওগুলা। ওকে, সো যেটা আপনাকে আলটিমেটলি আপনার ডেইলি লাইফে ঘটছে সেগুলো আপনার কাছে ওকে ফাইন, এটা তো পোর্ট্রে করা যায়, দেন আপনি এটা পোর্ট্রে করছেন। এবং আমি যে জায়গাটা খুব বেশি নক করতে চাই, যে আপনি খুব বেশি কন্টেন্ট করেন না, 3 মাস পর একটা ভিডিও, 2 মাস পর একটা ভিডিও, কেন করেন না আসলে? এইটা হয় শুরুর দিকে অনেক বেশি দিয়ে করতাম, কি বলে বেশি করতেন। হ্যাঁ, অনেক বেশি প্রেশার নিয়ে কাজ করতাম, বাট এখন একটু প্রেশারটা কমে গেছে। আর তার উপর যে শুরুর দিকে আমার ভিডিওগুলো অনেক ছোট হতো না, কিন্তু প্রেশার কমার তো কথা না, তাই না? একটা মানুষের যদি নিড থাকে, লাইক আমি মানুষের টাকার ইনকামের জায়গাটা যদি আমি বলি, টাকা কখনোই কারোর কাছে বেশি হয় না, রাইট? লাইক আমি যদি 10 টাকা আয় করি, কেউ তার পরের দিন যদি আমার ইনকাম 1000 টাকা হয়ে যায়, এটা আমার ডিমান্ড থাকবে আমি পরে 10,000 টাকা ইনকাম করবো। সো আপনার ক্ষেত্রে তো তাই হওয়ার কথা, এবং সেই সুযোগটা আপনার আছে, তারপরেও ভিডিওর সঙ্গে এত কম কেন? না, শুরুর দিকে যে মানে কাজগুলো যে করতাম, ওইটাতে আমি এত বেশি কাজ করতাম যে রাত্রে আমি ঘুমাইতামও না। ওকে, হ্যাঁ, তো অনেক বেশি আর কি সময় দিয়ে দিতাম। তো তারপরে যখন একটু মানে কি বলে সেটেল হয়ে যাওয়া, হ্যাঁ, তো তারপরে একটু ভাবলাম যে একটু করলে সমস্যা কি, ইকোনমিক ভাবে স্টেবল হয়ে যাওয়া। আপনার যদি বলতে কোনো সমস্যা না থাকে, আপনার অন এভারেজ মান্থলি সোশ্যাল মিডিয়া থেকে আর্ন হয় কত? সেটা 1-1.5 লাখ টাকার মতো। 1-1.5 লাখ টাকা, এন্ড ইউ আর স্যাটিসফাইড? সবসময় এতটুকু হয় না, অনেক কমও হয়, মাঝে মাঝে $300 হয়, কারণ লাস্ট একটা ভিডিও যে 10 মিনিট বলে সরি 10 ডেজ যেটা আসে, তার আগে কিন্তু আমার 6 মাস গ্যাপ ছিল। হ্যাঁ, তো তার মধ্যে আমি এমনও মাস গেছে যে ওটা মাত্র $100 আসছে। কিন্তু এই গ্যাপটা আপনি কেন নিচ্ছেন? গ্যাপটা আমি আর কি নিতেছি না, বাট এটা হয় কি যে বড় ভিডিও তো এখন শুরুর দিকে দেখবেন যে আমার ভিডিওগুলো থাকে যে 2 মিনিট, 2.5 মিনিট, বা বেশি গেলে 3 মিনিট। 3 মিনিটের খুব বেশি একটা ভিডিও নাই হয়তো, সবগুলি ছোট। তো তারপর এখন যে ভিডিওগুলো আমি করি সেগুলো হচ্ছে আমি 10 মিনিটের ভিতরে করার চেষ্টা করি, কারণ 10 মিনিটের কম হইলে একটা বড় একটা মানে গল্প সাজানো যায় না আর কি, পুরোপুরি আর কি বোঝানো যায় না। এটার জন্য কি 6 মাস টাইম লাগে, মানে একটু চিন্তা করা? না, সো এটাই আমি বলছিলাম যে এত বড় গ্যাপটা কেন আসলে? 6 মাস ছিল কজ তখন আমার কলেজের পরীক্ষা চলতেছিল, এইচএসসি। হ্যাঁ, তো এই কারণে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, বাট নরমালি 3 মাসের গ্যাপ থাকে। যেমন এখন 3 মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও দেই নাই, ওটার কাজ চলতেছে এখনো, কারণ 3 মাস ধরে সময় লাগে একটা ভিডিও বানাতে, এরকম 5 মিনিট 6 মিনিটের একটা ভিডিও। হয়তো জানেন যে অ্যানিমেশন গুলাতে কিন্তু অনেকগুলা কাজ করতে হয়। হ্যাঁ, তো লিপস ম্যাচিং এর একটা থাকে, ভাগ থাকে, ওইটা একজন করে, তারপর কালারিংটা করা যে থাকে ওইটাও একজন করে, বাট আমার কাজ আমি সবগুলা নিজে করি। তো এখন আমি আর কি টিমটা করতে পারি নাই। ওকে, হ্যাঁ, তো এই কারণে
সব যেহেতু একাই করতে হয়, তো এই কারণে একটু টাইমটা তো দিন বেশি শেষে হয়। মনে হয় না যে কঠিনের আমি ভালোবাসিলাম, মানে এত কঠিন কাজ ভালোবেসে কোনো ভুল হলো কিনা? আমি আপনাকে এই প্রশ্নটা একটু মানে বাংলাদেশের প্রেক্ষাপটে করতে চাই। বাংলাদেশে কিন্তু খুব ভালো অ্যানিমেটর আমাদের চোখে পড়ে না, হয়তো আছে, চোখে পড়ে না, এটা একটা জায়গা। আবার একই সাথে গ্লোবালি যদি আমরা তাকাই তাহলে দেখবো যে অ্যানিমেশনে দুর্দান্ত কাজ হচ্ছে, বড় বড় মুভি তৈরি হচ্ছে, দুর্দান্ত জিনিস হচ্ছে। এবং বাংলাদেশে যখন আপনি এরকম একটা ব্যারেন ফিল্ড থেকে শুরু করলেন, আপনার দেখা দেখি আর কেউ কি করছে যে তারা খুব ভালো করছে, প্রাতিষ্ঠানিকভাবে আসুক বা ব্যক্তিগত জায়গা থেকে করুক? এরকম আমি অনেক দেখি যে শুরু করছে, বাট সবার মধ্যে যে ওই যে ধৈর্যটা দরকার ওটা নাই। ওরা অনেক জলদি ওটা ছেড়ে দেয় আর কি। যেমন এর মাঝে মনে হয় একটা মেয়ে শুরু করছিল, কি যেন নামটা খেয়াল নেই, ও অনেক দ্রুত উঠতেছিল আর কি, 50,000-এর মতো সাবস্ক্রাইব হয়ে গেছে, বাট হয়তো হারায় ফেলছে, মোটিভেশন হারায় ফেলছে হ্যাঁ। কাজের এটাতে। তো ওই জিনিসটা আর কি মানে ধরে রাখতে হবে। যেমন ইউটিউবটা কিন্তু এত দ্রুত উঠে না, তো ওইটাতে আমার পুরো কি বলে 1 বছরের মতো কাজ করছি আমি, উল্টা পাল্টা এটা ওইটা যেটাই করি না কেন, শেষে আস্তে আস্তে নিজের লাইনে এসে পড়ছি। তো ওই জিনিসটা যদি আর কি একটু ধরে রাখা যায়, তখন আর কি এটাতে কাজ করা যায়। আর অ্যানিমেশনটা যেহেতু অনেক বেশি কঠিন, তো বেশিরভাগ লোকজনকে দেখি যে ওরা শুরুর দিকে অ্যানিমেশনে এত বেশি কি বলে এফোর্ট দেয়, অ্যানিমেশন পুরোপুরি চকচকা কিন্তু গল্পের মধ্যে কিছু নাই। হ্যাঁ, তো আমি চিন্তা করি যে এটাতে গল্পটার মধ্যে আর কি দেওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত, তো অ্যানিমেশনটা আস্তে আস্তে ঠিক হবে। তুমি যখন ইউটিউবটা উঠায় ফেলতে পারবো, তারপর তোমার এটা একাই চলবে, আর তখন টাইমও পাওয়া যাবে যে এটা আমি একটু সুন্দর করি আর একটু ডিটেলস অ্যাড করি। আপনার এমনিতেই কমার্শিয়াল অফার থাকে যে লাইক আপনি যেহেতু এই কাজগুলো করছেন, কোনো একটা বিজ্ঞাপন করে দিলেন অ্যানিমেশনের জায়গাটা থেকে, বা কোনো একটা প্রতিষ্ঠান হয়তো তার ব্র্যান্ডটাকে আপনার মাধ্যমে প্রমোট করতে চায়, এরকম দিয়ে একটা কাজ করা হয়েছে? এরকম, হ্যাঁ, আমি দেখলাম চরকি নিয়ে বোধহয় আপনি একটা কাজ করেছেন। হ্যাঁ, চরকির সাথে একটা করা হয়েছে। তারপর হচ্ছে শিমু মুভির যে ডিরেক্টরটা ছিল, রুবায়েত আহমেদ না কি যেন নাম, সরি ভুলে গেছি, তো মুভি নিয়ে এরকম কয়েকটা কাজ করা হয়েছে। বাট আমি খুব বেশি একটা স্পন্সর নেই না, কারণ হইতেছে কি ওনারা আমার এমনি কাজে অনেক বেশি লেট হয়, তারপর তাদের সাথে যদি কাজ করতে যাই তাদেরকে স্ক্রিপ্ট দেখাইতে হবে, তারপরে বলবো এটা হয়েছে কিনা, তারপর আবার মানে গল্পটা চেঞ্জ করতে হবে, একটু হইলেও একটু চেঞ্জ করতে হয়, তো এইটা আমি আর কি করি না। আমরা একটা জিনিস দেখি যে ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে নিজেদের একটা প্রেজেন্স থাকে, অ্যান্ড দে বিকাম সেলিব্রিটি, রাইট? পাবলিকলি প্লেসে গেলে তাদেরকে মানুষজন চেনে, সেলফি তুলতে চায়। আপনাকে তো চিনছে না, আপনি এত বড় বড় কাজ করছেন, জানছে না যে এই শ্রাবণী সেই শ্রাবণী যে তার চ্যানেলে এত সুন্দর সুন্দর কাজ করছে। এটা নিয়ে আফসোস হয় না কখনো? না, আফসোসের তেমন কিছু না, এটা আমার জন্য আরো ভালো। কেন? খুবই অল্প কিছু মানুষ জানে, বাট আছে না একটু মানে আমার মতো লোক যারা আছে যে খুব বেশি মিশতে পারে না বা কিছু, তাদের মানে একটু আনইজি ফিল হয় যখন হঠাৎ কোনো একটা লোক আসে, বাট যখন কেউ চিনতে পারে যে হ্যাঁ আপনি সেই কিনা, আমি আপনার অনেক বড় ফ্যান, খুবই মজা লাগে তো শুনতে। তখন পেছন ফিরে যখন তাকান, যদিও পেছনের দিনগুলো খুব বেশি দূরের না, ইকোনমিক এই যে কনস্ট্রেইন বা যে কমপ্লেক্সিটিগুলো, কি মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে? যে দিনগুলো গেছে সে দিনগুলোর জন্য কোনো আফসোস হয় কিনা? না না না, কোনো আফসোস হয় না? জীবনেও আমি আর মানে ওরকম লাইফ আর চাই না। যাই হোক, সবাই আশা করে না যে ছোটবেলায় চলে যেতে পারলে ভালো হইতো, তখন অনেক বেশি সুন্দর লাইফ ছিল, একদমই না। আমরা একবারে শেষের দিকে চলে এসেছি, সো নেক্সট ভিডিও কবে আসতেছে, কিসের উপর আসতেছে, এটা আমাদের দর্শকরা একটু জানুক। নেক্সট ভিডিওটা আসতেছে ইয়ামিন যখন নতুন নতুন স্কুলটা আর কি শুরু করে, তো ওইখানে ওর যেই অভিজ্ঞতাটা ছিল ওইটা নিয়ে একটা আর কি ভিডিও, আর সেটা আসতে হয়তো একটু টাইম লাগবে, এই মাসে তো আর কোনো চান্স নাই। ওকে, অনেক অনেক বেশি শুভকামনা থাকছে আপনার কাজের জন্য, এবং আমি চাই যে বাংলাদেশের অ্যানিমেশন গ্রাউন্ডটা অনেক বেশি গ্রো করুক। আপনি যেভাবে একেবারে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মতো নেমে গিয়েছেন, এবং একটা ফাঁকা মাঠে আপনি চেষ্টা করেছেন কিছু করার জন্য, আপনার দেখা দেখি এখানে একটা খুব প্রফেশনাল গ্রাউন্ড তৈরি হোক, এটা চাইবো, এবং এখানে একটা ভালো রেজাল্ট আসুক, সেটার জন্য অনেক শুভকামনা থাকছে, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখলেন মায়া নিবেদিত দ্য RJ কিবরিয়া শো। আজকে আমার সঙ্গে অতিথি ছিলেন শামীমা শ্রাবণী, যিনি বাংলাদেশে একেবারে ডিফারেন্ট ঘটনার একটি কন্টেন্ট নিয়ে মুভ করছেন ইউটিউব এবং ফেসবুকে। যারা ইতিমধ্যে দেখেছেন তারা তো নিশ্চয়ই তাকে চিনবেন। আমরা খুব শীঘ্রই আবারও একটি নতুন এপিসোড নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। ঈদ মোবারক।